হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের 65 থেকে ক্লাস দিচ্ছি। আজকে তোমাদের যে ক্লাসটা দিব, তোমরা এই বইটা খুলি পেজ নাম্বার চলে এসো 391 পেজ। 391 পেজের যে সেটটা আছে এই সেটটা তোমাদের করাবো। আজকে আমাদের এটা সেট 5, সেট 5 পার্ট 1 ক্লাস। পার্ট 1 ক্লাসে 1 থেকে 4 অবধি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো করে দেখাবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করার আগে আমি যেটা বলবো তোমাদের, তোমরা যে সেট 3 যে ক্লাসটা পেয়েছো সেই ক্লাসে দেখবা যে এই যে আমাদের সেট 3 384 পেজের যে আমি ক্লাসটা শুরু করেছিলাম সেট 3, তো এখানে পার্ট 2 ক্লাসে যে তোমাদের পেজ নাম্বার 387 পেজে দেখবা এই 14 দাগের 1 নম্বর অঙ্কটা সেখানে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম পরবর্তীতে করিয়ে দেবো। তো এখন তোমাদের বলছি যে এই অঙ্কটা সেট 4 ক্লাসে পার্ট 1, সেট 4 পার্ট 1 ক্লাসে কিন্তু অঙ্কটা করে দিয়েছি। তোমরা সেট 4 পার্ট 1 ক্লাসে দেখে নাও, ঠিক আছে? সেখানে কিন্তু এই অঙ্কটা পেয়ে যাবে 14 1 নম্বর। যে 70 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তাকার পাতকে এমনভাবে ভাঁজ করা হলো যাতে ধারক ব্যাসার্ধ দুটি পরপর জুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়। এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু তোমাদের সেট 4-এ করে দিয়েছি পার্ট 1 ক্লাসে। ওকে, সেখানে তোমরা অঙ্কটা দেখে নিবা, যারা যারা দেখোনি অঙ্কটা দেখে নিবা, ঠিক আছে? আমরা চলে আসবো আজকের ক্লাসে। আজকে যে অঙ্কটা আমরা নিয়ে নিব, প্রথম অঙ্কটা সেটা হচ্ছে 1-এর 1 নম্বর। কি বলছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? মাসিক সুদ 1 টাকা বলতে 1 মাসের সুদ 1 টাকা বলেছে। তাহলে 1 মাসের সুদ যদি 1 টাকা হয় তাহলে 12 মাসের সুদটা আমরা বের করব। দেখো এখানে 1-এর 1 নম্বর প্রশ্নটা, মাসিক সুদ মানে 1 মাসের সুদ বলে দিয়েছে আমাদের। 1 মাসের সুদ কত বলেছে? 1 টাকা বলেছে। তাহলে আমরা 12 মাসের সুদটা বের করব। 12 মাসের সুদ কত হবে? 12 টাকা হয়ে যাবে। 1 মাসের সুদ 1 টাকা হলে 12 মাসের সুদ 12 টাকা। তাহলে 12 মাস বলতে 1 বছর। দেখো সময়টাকে 1 বছর আমাদের করে নিতে হবে, যেটা আমরা করে নিয়েছি। এবার আমাদের যে সূত্র, সরল সুদের সূত্র, I সমান সমান পিটি আর বাই 100। এখানে আমরা মানগুলো বসাবো। আই দেখো সুদ, যেটা আমরা 12 টাকা পেয়েছি, তাহলে আই সুদের জায়গায় 12 বসালাম। পি দেখো, পিটা হচ্ছে আমাদের আসল। এখানে আমাদের দেখো তো আমাদের বলেছে যে কত টাকার এই যে আমাদের মাসিক সুদ 1 টাকা হবে, কত টাকা মানে আসলটা কিন্তু বের করতে বলেছি। পিটা আমাদের হয়ে যাবে। এবার টি হচ্ছে সময়। সময় বলতে দেখো এই যে 12 মাস মানে 1 বছর, যে বার্ষিক, তাহলে আমরা সময়টাকে এখানে 1 বছর নিয়ে নেব। এই যে 12 মাসে সুদটা পেয়েছি মানে 1 বছরের কথা বলা হয়েছে, সময় 1 বছর। আর সুদের হার আর 5% বলে দিয়েছে এখানে। 5% বলতে নিচে যে 100টা আছে, এখান থেকে আমরা পি আসলটা পেয়ে যাব। কাটাকাটি করো, 5 দিয়ে 10 শূন্য। এবার এখানে তোমরা পি এর মানটা যদি বর্জগুণ করো, হয়েছে 12 আর 20, তো 12 দিয়ে 24, একটা শূন্য বসে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো আসলটা 240 টাকা। অপশন দেখো আমরা বি নাম্বার অপশন, এ নাম্বার অপশানে কিন্তু আমরা পেয়ে যাব। চলে আসবো পরের প্রশ্ন, 1-এর 2 নম্বর প্রশ্ন। দেখো আমাদের একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা বিটা বলে দিয়েছে, আর 1/α প্লাস 1/β এর মানটা বের করতে বলেছে। দেখো এই দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা বীজ দ্বয়ের যোগফল পাবো, যেটা হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বি। তো বি কত আছে? এক্স এর সহগটা বি, তাহলে মাইনাস বি, বি 8 এখানে। আর এ হচ্ছে আমাদের এস স্কয়ার সহগ, যেটা 3 আছে এখানে। তো এই যে আলফা প্লাস বিটা, আমরা এখান থেকে আলফা বিটাও বের করে নিতে পারবো। বীজের গুণফল, এই যে আলফা বিটা, বীজের গুণফল, তার সূত্রটা হবে সি বাই এ। সি কিন্তু এখানে 2 আছে, আর এ হচ্ছে আমাদের 3, এই হচ্ছে আমাদের 3। আচ্ছা দেখো এই দুটো মান পেয়ে গেলাম। এবার যে আমাদের মানটা বের করতে বলেছে 1/α প্লাস 1/β, এর মানটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, আলফা বিটা লসাগু
এবার দেখো এখানে আলফা মিললো, তাহলে বিটাটা এখানে বসে যাবে, বিটা মিললো তা আলফাটা এখানে বসবে। আচ্ছা আলফা প্লাস বিটা এটা আমরা লিখতে পারবো, আলফা প্লাস বিটা, আলফা বিটা। এবার আলফা প্লাস বিটার মানটা দেখো আমরা -8/3 পেয়েছি, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় লিখবো -8/3 আর আলফা বিটা 2/3। সেটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে সরলটা লক্ষ্য করো, -8/3 বসালাম আর নিচের ভগ্নাংশটাকে উল্টে দিব, মানে একটা ভগ্নাংশ বা একটা ভগ্নাংশ তোমরা কি করবা, উপরে ভগ্নাংশটা বসিয়ে দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে লিখবা গুণ দিয়ে। 3/2/3 ছিল, তাহলে 3/2 হয়ে যাবে, এভাবে করে নিতে পারবো। তাহলে এটা 2 4 8 আর 3 3 কেটে যাবে, তাহলে দেখো আমরা -4 পেয়ে যাচ্ছি। -4 যদি অপশান দেখো, -4 আমাদের সি নাম্বার অপশানটা মিলছে। পরের প্রশ্ন আমরা চলে আসবো, আমরা তো 2 নম্বরটা করালাম, এবার 3 নম্বর প্রশ্নটা করাবো। একে 3 দেখো আমাদের কি বলছে প্রশ্নটা, একটি বৃত্তে দুটি জে আছে, এবি ও এসি পরস্পর লম্ব, যে দুটি জে আছে তারা পরস্পর লম্ব আছে, এবি 4 সেমি এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা করব কি, প্রথমে আমরা একটা বৃত্তের ছবি তৈরি করে নিই। যাই এভাবে আমরা একটা বৃত্ত তৈরি করে নিলাম। তাহলে এখানে দুটি জে আছে, আমি একটা জে এবি, এই যে এসি, ওকে। তাহলে এটা আমরা এবি নাম দিলাম, এটাকে আমি এসি নাম দিয়ে দিলাম। এবার এখানে এবিটা 4 সেমি বলেছে, এসিটা 3 সেমি বলেছে। আচ্ছা যে দুটি পরস্পর লম্ব, তো এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। আমরা বিসি যোগ করে দিচ্ছি, দেখো বিসি যোগ করলাম। এবার এখানে এ বি সি ত্রিভুজটা আমরা কি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এবার আমাদের যেটা জানতে হবে এখানে, যদি যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, দেখো তোমরা জানো যে ব্যাস নিয়ে বৃত্তস্থ কোণটা 90 ডিগ্রি, তো অর্ধবৃত্তস্থ কোণটা দেখো 90 ডিগ্রি, তাহলে এটাকে আমাদের দেখো বিসিটাকে ব্যাস হতে হবে, ওকে। তাই এটা ব্যাস আছে, তারপর তো এটা 90 ডিগ্রি পাবো, ব্যাস না হলে তো এটা 90 ডিগ্রি পেতামই না। যখন 90 ডিগ্রি হয়ে গেছে তাহলে বিসিটা হবে ব্যাস, এই জায়গায় কোথাও আমাদের কেন্দ্রবিন্দুটা আছে। তাহলে এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, তার একটি পরিবৃত্ত তৈরি হয়েছে, তাহলে পরিবৃত্তের যে কেন্দ্রবিন্দু হবে অতিভুজের মধ্যবিন্দুতে হবে, এটা আমাদের জানতে হবে আরেকটা জিনিস। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে যে বের করতে বলেছে বৃত্তটির ব্যাসার্ধ, এই যে বৃত্তটির ব্যাসার্ধ যেটা আমরা ওসি বা ওবি বের করব, তাহলে বিসি পেয়ে গেলেই আমরা পেয়ে যাব বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য তো জানা হয়ে গেছে, তার 3 নম্বর বাহুটা বিসিটা পেয়ে যাব। সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ, দেখো এই বিসি বাহুটা অতিভুজ হবে, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই যে দেখো, তাহলে এখানে মানগুলো বসাও, এবি কত আছে 4, এসি আছে 3, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, যোগ করে তোমরা 25 পেয়ে যাবা। তাহলে বিসি স্কোয়ার 25 হলে বিসির মানটা কত হবে, 25 বর্গমূল 5। তো বিসি যদি 5 হয়, তাহলে আমরা যে ব্যাসার্ধ বের করবো, যেটা ওবি যদি বের করি ব্যাসার্ধ, সেটা কত হবে, এই যে এর অর্ধেক। কারণ আমরা এটা জানি যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে পরিকেন্দ্রটা সেই অতিভুজ বাহু, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুর মধ্যবিন্দুতে অবস্থান করবে। তাহলে এখানে দেখো আমরা এই বিসিটা ব্যাস পেয়ে যাব আর ওবিটা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ওবি হবে বিসির অর্ধেক, এই যে দেখো 5/2, এটা ভাগ করে তোমরা 2.5 পেয়ে যাবা। তাহলে আমাদের হয়ে গেছে যে বৃত্তটির ব্যাসার্ধ বের করতে বলেছিল 2.5 সেমি, 2.5 সেমি দেখো আমাদের সি নাম্বার অপশনটা মিলছে। এরপরে আমরা চলে আসবো 4 প্রশ্ন, 1-4 নাম্বারটা। এখানে প্রথমে আমাদের দেখো একটা 4 cos থিটা, cos থিটার মানটা আছে 0.6 আছে, যেটাকে দশমিক উঠিয়ে নাও, তাহলে 6/দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা সংখ্যা বলে একটা শূন্য পাবা। এটাকে একটু কাটাকাটি করো, 2 দিয়ে 2 3 6, 2 5 10, তাহলে cos থিটা আমরা কত পেয়ে গেলাম, cos থিটা পেয়ে গেলাম 3/5 পেয়ে গেলাম। আচ্ছা আমাদের দেখো
এই যে সাইন থিতা আর ট্যান থিতা, সাইন থিতা আর ট্যান থিতার মানটা দরকার। তো আমরা কস থিতা থেকে সাইন থিতার মানটা বের করে নিব, আবার ট্যান থিতার মানটা বের করে নেব। দেখো কিভাবে বের করছি। তো এখানে দেখো আমরা কস থিতাকে লিখতে পারবো √1 - সাইন স্কোয়ার থিতা। দেখো কস থিতা সমান সমান √1 - সাইন স্কোয়ার থিতা আছে। এই সূত্রটা তোমাদের জানতে হবে। আমি তোমাদের যদি এখানে দেখাই, দেখো তোমরা জানো যেহেতু সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা এটা সমান সমান কত হয়? 1 হয়। এই সূত্রটা জানো। এখান থেকে কস থিতার মানটা বের করবো। তাহলে প্রথমে কস স্কোয়ার থিতার মানটা বের করি, সেটা হবে 1 - সাইন স্কোয়ার থিতা। এখানে স্কোয়ারটা যদি তুলে দিই আমি, তাহলে √ওভার চেপে যাবে, √1 - সাইন স্কোয়ার থিতা পেয়ে যাব। দেখো আমাদের কিন্তু কস থিতার মানটা এভাবে পেয়ে যাবো, কস থিতা সমাচার লিখতে পারবো 3/5। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা উভয় দিকে যদি বর্গ করে দিই, তাহলে বর্গ করলে এখানে রুটটা উঠে যায়, তাহলে 1 - সাইন স্কোয়ার থিতা। ঠিক আছে, মানে বর্গের জন্য রুটটা উঠে গেল। আর এখানে বর্গ করব, 3 বর্গ 9 পাবা, 5 বর্গ 25 পাবা, উভয় পক্ষে বর্গ করে পাই। এখান থেকে সাইন স্কোয়ার থিতার মানটা বের করবো। আচ্ছা, এখানে দেখো এই যে 1, আচ্ছা এটাকে সংখ্যাটাকে এদিকে করলাম, 1 - 9/25, ওকে, সমান সমান মাইনাস সাইন স্কোয়ার থিতা ডান দিকে নিয়ে গেলাম, সাইন স্কোয়ার থিতা। এবার আমরা কি করব, এই যে সাইন স্কোয়ার থিতাটা আমরা নিয়ে চলে আসলাম বাঁ দিকে, আর 1 - 9/25 এটা আবার ডান দিকে নিয়ে গেলাম, আমরা ঘুরিয়ে নিলাম। এভাবে কিন্তু ঘুরিয়ে নিতে পারবা। চলো এদেরকে আমরা সরল করি। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ, লসাগু 25 মিলে গেলে এটা 9। দেখো 1-এর সঙ্গে কিন্তু 25 গুণ হয়ে যাবে, যেহেতু 1 আছে এটা গুণ করে এটা বসবে 25, মাইনাস এটা মিলে গেল বলে 9টা নামাবা। 25 থেকে 9 বিয়োগ করো, এটা পেয়ে যাবা 16/25। তো এটা আমাদের সাইন স্কোয়ার থিতার মানটা হচ্ছে এটা। তাহলে আমরা যদি সাইন থিতার মানটা বের করি, এরপর √ওভার চেপে যাবে, 16/25। 16 বর্গমূল আমরা 4 জানি, 25 বর্গমূল 5। দেখো সাইন থিতার মানটা যেটা বলছিলাম যে বের করব, সাইন থিতার মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই মানটা আমাদের কাজে লাগবে। আমরা সাইন থিতা পেলাম। এবার দেখো আমাদের এই যে প্রশ্নে দেখো সাইন থিতা পেয়ে গেছি, এবার ট্যান থিতা দরকার। দেখো ট্যান থিতা মানটা পাওয়ার জন্য আমরা কাজ করি, আমাদের যে কস থিতার মানটা ছিল, যেটা কস থিতার মানটা আমরা তৈরি করেছিলাম, কস থিতা কত ছিল? কস থিতা ছিল আমাদের 3/5, সেটাকে আবার লিখলাম। চলো এখান থেকে আমরা ট্যান থিতার মানটা বের করার চেষ্টা করব। তা দেখো কস থিতাকে আমরা লিখবো 1/sec থিতা, এটা লিখতে পারবো 3/5। আর sec থিতা উল্টে নিলাম মানটাকে, 1/sec থিতা উল্টে নিলাম sec থিতা, তাহলে এই মানটাকে উল্টে নাও, এটা 5/3 হয়ে যাবে। এবার দেখো sec থিতার সূত্র আছে, তোমরা এটা লিখতে পারবা sec থিতা সমান লিখতে পারবো √1 + tan স্কোয়ার থিতা সমান 5/3। এবার এই সূত্রটা তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি পাশেই, এখানে দেখাচ্ছি আমি। দেখো আমরা যেহেতু আমরা যে সূত্রটা জানি, sec স্কোয়ার থিতা মাইনাস tan স্কোয়ার থিতা সমান 1 জানি। এখান থেকে sec স্কোয়ার থিতার মানটা বের করবো, 1 প্লাস হয়ে যাবে এটা মাইনাসটা এদিকে, tan স্কোয়ার থিতা। তাহলে দেখো এখান থেকে আমরা sec থিতা কত পাবো? √ওভার, যে স্কোয়ার উঠালে √ওভার চাপবে, 1 + tan স্কোয়ার থিতা। দেখো sec থিতার মানটা যেটা লিখেছি, এই যে আমরা এটা সূত্র, তো এই সূত্রটা মনে রাখবা, এখান থেকে কিন্তু মানগুলো তৈরি হচ্ছে। আবার এখানে উভয় পক্ষে বর্গ করে নিব, বর্গ করলে রুটটা উঠবে, 1 + tan স্কোয়ার থিতা, আর এখানে বর্গ করলে 5 বর্গ 25, 3 বর্গ 9। আমরা এখান থেকে tan স্কোয়ার থিতার মানটা বের করব, tan স্কোয়ার থিতা এটা হবে 25/9, আর 1টা এদিকে -1 হবে, 9 ভগ্নাংশে যোগ বিয়োগ, 9 লসাগু
25টা নামিয়ে দাও, এটা 9 9 করে নেবা। 25 থেকে 9 বিয়োগ করে এটা 16 পাবা, 16/9। তাহলে কার মান এটা? এটা হচ্ছে আমাদের tan স্কোয়ার থিটার মান। তাহলে আমরা tan থিটাটা বের করব। স্কোয়ার উঠিয়েছি তো এরপর বর্গমূল চাপো, বর্গমূল চাপিয়ে দিতে হবে। তাহলে আমরা tan থিটা কত পেলাম? 16 বর্গমূল 4 আর 9 বর্গমূল 3। দেখো এই tan থিটার মানটা আমরা বের করে নিলাম। দেখো আমরা tan থিটা পেলাম, এর আগে আমরা sin থিটা বের করেছি। এখন যে আমাদের রাশিটা আছে, দেখো রাশিটা লক্ষ্য করো, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, এর মানটা এখন বের করে নেব। চলো রাশিটা যেটা আছে সেটা লিখে নিই। রাশিটা আছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, 3 tan থিটা, এরই মান বের করতে বলেছে। চলো এর মানটা আমি বের করে দেখাচ্ছি। 5 sin থিটার মানটা আমরা পেলাম, sin থিটার মানটা 4/5, যে মানটা বের করে আমরা রেখেছি বক্স করে। এখানে আমরা 4/5 বসিয়ে দিব। 3 ইন্টু tan থিটা, tan থিটার মানটাও আমরা বের করলাম, এই যে দেখো 4/3, এখানে বসাবো 4/3। এখানে 5 5 কেটে যাবে, 3 3 কেটে যাবে, তার রয়ে গেল এখানে 4, এখানে কিন্তু আমাদের রয়ে গেল 4, 4 - 4। তো দেখো 4 4 কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যায়, তাহলে আমাদের এটা 0 হয়ে গেল। তাহলে 0 কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি। দেখো আমাদের অপশন দেখে নিতে হবে, ডি নাম্বার অপশনটা আমাদের মিলছে। এরপরে আমরা চলে আসবো 5-এর প্রশ্নটা। 1-এর 5 কি বলছে প্রশ্নটা? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চং তৈরি করা হলো, যার উচ্চতা মানে চঙের উচ্চতা 5 সেমি। শঙ্কুর উচ্চতা কত? তাহলে শঙ্কুকে গলাবে আর চং তৈরি করবে, আর ব্যাসার্ধগুলো কিন্তু একই বলে দিয়েছে। আচ্ছা ব্যাসার্ধ আমরা এখানে শঙ্কুর ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম, আর শঙ্কুর যে উচ্চতা তাকে আমরা এই ধরে নিলাম। তাহলে শঙ্কুর যে আয়তনের সূত্র তোমাদের জানতে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, আচ্ছা তাহলে এখানে এই শঙ্কুটাকে গুলিয়ে কি তৈরি করছে? গুলিয়ে চং তৈরি করছে। তাহলে চঙের আয়তন আমরা কি জানি? পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ আর স্কোয়ার এইচ। এইচ দেখো উচ্চতা যেটা আমাদের এখানে 5 বলে দিয়েছে চঙের, তাহলে এইচের জায়গায় এখানে 5 বসিয়ে দিলাম। এবার এখান থেকে সরল করে আমরা এই যে শঙ্কুর যে উচ্চতা মানে এইচটা, এটা কিন্তু বেরিয়ে আসবে। পাই কেটে দাও, আর স্কোয়ার কেটে দাও, তাহলে দেখো আমরা এইচ এর মানটা কত পাবো? এই যে এইচ সমান সমান এই যে 3টা 5-এর সঙ্গে বর্গগুণ হয়ে যাবে, 3 5 15, তাহলে এইচ এর মানটা 15 সেমি। দেখো শঙ্কুর উচ্চতা 15 সেমি, বি নাম্বার অপশনে আছে। দেখো এবার চলে আসবো আমরা 1-এর 6 নাম্বার প্রশ্নে। 1-এর 6 নাম্বার কি বলছে? কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলি এই যে তথ্যে 35 যদি না থাকে, এই সংখ্যাগুলির মধ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? মধ্যমাটা বৃদ্ধি পাবে। আচ্ছা তো দেখো 35টা আছে এখানে, 35 রেখে মধ্যমা বের করব, আর 35টা না রেখে মধ্যমা বের করব, তখনই বুঝতে পারবো কতটা মধ্যমা বৃদ্ধি পেয়েছি। আচ্ছা তাহলে দেখো এখানে যে আমাদের সংখ্যাগুলো আছে, কত আছে? মধ্যমা পাওয়ার জন্য সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে সাজানো আছে। 30 আছে, ঠিক আছে, 30 34 35 36 37 38 39 40। দেখো ছোট থেকে বড় আকারে সাজানো আছে, খুব ভালো। তো এবার আমরা কি করব? 35টা রেখে, 35 রেখে মধ্যমা কত? আচ্ছা আমরা লিখবো 35 থাকলে মধ্যমা, 35 থাকলে মধ্যমা কত হবে? দেখো মধ্যমা পাওয়ার নিয়ম কি? কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, জোড় সংখ্যা আছে, তো 3 জন এদিকে বাদ দাও আর এদিকে 3 জনকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, 3 জন বাদ, তার মধ্যে থাকলো দেখো এরা, এই যে মধ্যমা মানে মধ্যমান। তাহলে এই যে মধ্যমান পাওয়ার নিয়ম, এই দুটোকে যোগ করবা, 36 যোগ 37,
যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা, ঠিক আছে। তাই এই সরলটা করো, মধ্যমা পেয়ে যাব। তাহলে এখানে 36 আর 37 যোগ করে তোমরা পেয়ে যাবা 73 পেয়ে যাবা, আর নিচে 2, এই যে পেয়ে গেলাম। দেখো 35 রেখে মধ্যমাটা হয়ে গেল 73/2। এখন 35টা রাখবো না, 35 যদি না রাখি তাহলে তখন মধ্যমা কত হবে দেখো। তাহলে 35টা বাদ দিব, 30, 34, 35টা লিখবো না, তারপর 36, 37, 38, 39, 40। তাহলে এখন আমরা লিখবো 35, 35 না থাকলে, এই যে 35 এখানে কিন্তু নাই, 35 না থাকলে মধ্যমা। দেখো এখন 35টা নাই, তো সংখ্যাটি আমাদের কত হয়ে যাবে, এখন বিজোড় সংখ্যা হয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7। তো এদিকে 3 জন আর এদিকে 3 জন বাদ দিয়ে দাও, তার মধ্যে কে আছে 37। এখন কিন্তু মধ্যমাটা আমরা 37 পেয়ে গেলাম, মধ্যেটাই 37, ঠিক আছে। এদিকে যতগুলো বাদ দেবা একইভাবে এদিকে ততগুলো বাদ দাও, মধ্যে যে থাকবে সেই মধ্যমা। এবার দেখো এই যে আমাদের মধ্যমাটা আগের চেয়ে কতটা বেড়েছে সেটা আমরা দেখে নেব, তাই তো। তাহলে আগে ছিল দেখো এটা আমাদের 73/2 আছে, আর এখন 35 না রেখে মধ্যমাটা হয়েছে 37। তাহলে এটা কিন্তু আমাদের বড় আছে, তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে। দেখো মধ্যমা বৃদ্ধি পাবে যে 37 থেকে আমরা বিয়োগ করে দিব এই যে 73/2, এটা আমরা বিয়োগ দিব। এটা বিয়োগ দিলেই আমরা বুঝতে পারবো কতটা মধ্যমা বৃদ্ধি পাবে, ঠিক আছে। কারণ যেহেতু এটা আমাদের এর চেয়ে বড় মান আছে, বড় থেকে ছোট যদি বিয়োগ করি তখনই আমরা বৃদ্ধিটা বুঝতে পারবো। বিয়োগটা করো, এটা লসাগু 2, 37, 2, 2 7 14, এটা 74 পেয়ে যাবা। আর এদিকে আমাদের 73টা নেমে যাবে, 2 2 মিলে গেছে বলে। 74 থেকে 73 বিয়োগ করো, এটা 1/2। আচ্ছা এটা তোমরা যদি ভাগ করো, দেখো ভাগটা আমি এখানে দেখাচ্ছি, দশমিক নিয়ে একটা শূন্য নিবা, 2 5 10, এই যে দেখো। তাহলে আমাদের যে মধ্যমা বৃদ্ধি পেল 0.5, এই যে 0.5 মানে 0.5, এতটা মধ্যমা বৃদ্ধি পাচ্ছে। এই যে আমাদের বলেছিল 35 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পায়, এই যে 0.5, ডি নাম্বার অপশন আমাদের আসছে। এরপরে আমরা চলে আসবো 2 এর প্রশ্নগুলো, আমরা তো 6 নাম্বার করে দিলাম, এবার 2 এর শূন্যস্থান পূরণ করো। এখানে প্রশ্নটা আমাদের কি বলছে, আচ্ছা এখানে বলছে 2 এর 1 নাম্বারটা, কে এর মান কত হলে যে দ্বিঘাত সমীকরণটা আছে এই সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে, কে এর মান কত হলে, কে এর মান বের করতে বলেছে। আচ্ছা যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব আর সমান বলে দেয়, ঠিক আছে, বাস্তব আর সমান বলতে মানে একটি বীজ যদি আলফা হয় তো অপর বীজটা আলফাই হবে, মানে সমান বীজ হবে। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে আমরা যে নিরূপককে বলি b² - 4ac, ঠিক আছে। এই যে b², x এর সহগ b, a হচ্ছে s² সহগ, আর c হচ্ছে ধ্রুবক সংখ্যাটা, b² - 4ac, এটা সমান সমান শূন্যর সঙ্গে সমান হবে, এটা মনে রাখবা। নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে। নিরূপক শূন্যের সঙ্গে সমান কখন হবে, যখন কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, ঠিক আছে। বাস্তব সমান বলে দিয়েছে, তাই যে নিরূপক এটা আমরা শূন্যের সঙ্গে সমান করে দেবো। এবার বি বলতে এক্স এর সহগ কে, তাহলে এখানে আমাদের k² বসাবো, -4 × a হচ্ছে s² সহগ, যেটা আমাদের 49 আছে। আর এখানে দেখো আমাদের কি আছে, এই যে সিটা কিন্তু আমাদের 1, এই যে সি এই যে ইকুয়াল টু 0, k² এটা গুণ করে নাও। আচ্ছা আমি গুণটা করছি না, আমি এটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তো এটা আমরা লিখতে পারবো 4 × 49। আচ্ছা এবার আমরা কে এর মানটা বের করবো, কে এর মানটা পাওয়ার জন্য এটা +-√4 × 49 হয়ে যাবে। তাহলে দেখো কে এর মানটা কত পাবো, দেখো আমরা গুণটা এই জন্য করে নিই, এখন আমাদের বর্গমূল করার সুবিধা হবে। + রেখে দিলাম, 4 এর বর্গমূল 2 আর 49 এর বর্গমূল 7, 7 7 49। তাহলে কে সমান +-7 দিয়ে কত 14, দেখো আমাদের কিন্তু কে এর মানটা +-14 পেয়ে গেছি। তাহলে অ্যান্সার হয়ে গেছে, তোমরা শূন্যস্থানে +-14 বসিয়ে দিবা। এরপরে আমরা 2 এর 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। এর বলছে আসল এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে। দেখো আসল আর চক্রবৃদ্ধি সুদ এদের যে যোগফলটা আমরা সময় চক্রবৃদ্ধি বলবো,
ঠিক আছে, সমূল সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, যেটা সরল সুদের ক্ষেত্রে সুদ আসল বলা হয়, আসল আর সুদ যোগ করে সুদ আসল, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল আর চক্রবৃদ্ধি সুদ যোগ করে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। সুদ আসলটা কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা অ্যান্সারটা তোমরা তাহলে সমূল চক্রবৃদ্ধি বসিয়ে দেবা। 3 নম্বর প্রশ্ন বলছে দুটি ত্রিভুজের, এই দেখো সদৃশ্য, দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। অনুরূপ হবে এখানে, এখানে তোমরা লিখবা অনুরূপ। আচ্ছা, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে কিন্তু দুটি ত্রিভুজ সদৃশ্য হবে। দেখো আমি একটু তোমাদের দেখাই যে আমাদের দুটো ত্রিভুজ, দেখো আমি এখানে এটা দেখাচ্ছি 2-এর 3 নম্বরটা। দুটি ত্রিভুজ আমি নিয়ে নিলাম, এই যে আমাদের ধরে এ বি সি ত্রিভুজ। এবার আরেকটা ত্রিভুজ আমি নিলাম এখানে, এটা আমরা নিলাম পি কিউ ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজ। ওকে, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ্য কখন হবে? যখন অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকবে। মানে অনুরূপ বলতে দেখো এ বির সঙ্গে এই যে পি কিউ, মানে এ বি বাই পি কিউ হবে সমান সমান, আর এই যে বিসি আর এর সঙ্গে সমানুপাতি হবে, মানে বিসি বাই কিউ আর পাবা সমান সমান পাবা, এ বাহুর সঙ্গে এ বাহু সমানুপাতিতে থাকবে, মানে এসি বাই পি আর। দেখো এই দুটি ত্রিভুজ থেকে এই যে বাহুগুলোর, যে অনুরূপ বাহুগুলোর সমানুপাতে যদি এভাবে থাকে, তখন আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশ্য ত্রিভুজ বলতে পারবো। দুটি ত্রিভুজ সদৃশ্য হবে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে যদি হয়। অ্যান্সারটা তোমরা অনুরূপ বসাবা। দেখো এবার আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। বলছে দেখো 2-এর 4টা, 135 ডিগ্রি এর বৃত্তীয় মান, 2-এর 4 নম্বর। তাহলে 135 ডিগ্রি এটা ষষ্ঠিক মানে আছে, তাহলে একে যদি বৃত্তীয় মানে করতে চাও তা তোমরা গুণ করে দেবা পাই বাই 180 ডিগ্রি দিয়ে। যে কোনো কোণকে, ষষ্ঠিক কোণকে যদি বৃত্তীয় মান করতে চাও, সেই কোণটাকে তোমরা পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করবা, বৃত্তীয় মানে প্রকাশ হয়ে যাবে। কেন এটা হচ্ছে? কারণ তোমাদের জানতে হবে যে 180 ডিগ্রি সমান সমান পাই হয়, তাহলে 1 ডিগ্রিতে কত হবে? পাই বাই 180, আর 135 ডিগ্রিতে কত হবে? তাহলে আমাদের 135 ইন্টু পাই বাই 180, তার জন্য আমাদের কিন্তু এটা আসছে। ওকে, তাহলে আমরা এটা সরল করে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে আমরা কাটাকাটি করব। দেখো আমরা কত দিয়ে কাটাকাটি করছি? পাই দিয়ে কাটাকাটি করছি। দেখো 5, আচ্ছা এখানে ডিগ্রি ডিগ্রি কেটে দাও, এখানেও ডিগ্রি ডিগ্রি কেটে যাবে, তাহলে 5 3 15, 5 6 30 হবে, পাই দিয়ে 10, 5 7 35। আচ্ছা আমরা 9 দিয়ে কাটাকাটি করতে পারবো, 9 4 36, 9 3 27। তাহলে আমাদের দেখো 3 পাই বাই 4, এই যে দেখো, তাহলে 135 ডিগ্রির বৃত্তীয় মানটা কত পেয়ে গেলাম? 3 পাই বাই 4 পেয়ে গেলাম। পরে আমরা চলে আসবো 5-এর প্রশ্ন, 2-এর 5। বলছে একটি লম্ববৃত্তাকার চং এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান এবং তাদের উচ্চতাও সমান, তো তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা এখানে চং আছে আর শঙ্কু আছে, ব্যাসার্ধ সমান বলে দিয়েছে, উচ্চতাও সমান বলে দিয়েছে। ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম শঙ্কু এবং চঙের, আর উচ্চতা এই ধরে নিলাম, তাই তো? তাহলে এখানে দেখো আমরা প্রথমে চং আছে, তা চঙের আয়তন যদি বলি, চঙের আয়তন কত? চঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, মনে রাখতে হবে, এটা হচ্ছে চঙের আয়তনের সূত্র। অনুপাত করতে বলেছে, আমরা এইচ দিয়ে দিলাম। এবার হচ্ছে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার সমান বলেছে, তার জন্য আমাদের আর এইচ এখানেও হবে, আর এইচ এখানেও হবে। বাস, এখান থেকে সরল করে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো। চলো দেখো এখানে পাই আর স্কোয়ার এইচ, দেখো এটা কেটে দাও, এই যে পাই আর স্কোয়ার এইচ পুরোটা কেটে যাবে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে কিছু নাই তো 1 দিবা, আর এখানে 1/3। আচ্ছা এটাকে পূর্ণ সংখ্যা করতে গেলে এই যে হরে 3 আছে, 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে এটা 3 হবে, আর এখানে 3 দিয়ে গুণ করলে 3 কেটে যাবে, তাহলে 1 রয়ে যাবে। দেখো 3:1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 3:1।
চলো আমরা চলে আসবো পরের প্রশ্ন 6 নম্বরে 2-6 বলছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, মানে ছোট থেকে বড় আকারে সাজানো আছে এই যে সংখ্যাগুলো আছে। এই তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান কত? আচ্ছা, আমরা এই তথ্যের মধ্যমা বের করব। দেখো, মধ্যমা পাওয়ার জন্য গুণে নাও কটা সংখ্যা আছে। 1 2 3 4, এটাকে একটা ধরবা, 5 6 7 8 9 10, 10টা আছে। তাহলে এখান থেকে এদিকে 4 জনকে বাদ দিয়ে দাও, আর এখান থেকে এদিকে 4 জনকে বাদ দিয়ে দাও। তাহলে মধ্যে থাকলো x+2 আর x+4। তাহলে এই যে দেখো, এদের যোগ করব, এদেরকে আর 2 দিয়ে ভাগ করব, মানে এই দুইজনের গড় বের করব, তাই মধ্যমা বেরিয়ে আসবে। তার আমাদের মধ্যমাটা হবে দেখো x+2 প্লাস আর আছে x+4, এদিকে যোগ করে 2 দিয়ে ভাগ, তো এটা একই বলা হয় মধ্যমা। আর এই মধ্যমাটা কত বলে দিয়েছে আমাদের? 24 বলে দিয়েছে। তাহলে x এর মান বের করতে বলেছে, আমরা এখানে x এর মান পেয়ে যাব। আচ্ছা, x আর x যোগ করে এটা 2x পাবা, 4 আর 2 এটা 6 পেয়ে যাবো। আর এখানে 24 দিয়ে এটাকে দেখো, 24 দিয়ে কত হবে? এটা আমাদের 48 হয়ে যাবে। 2x সমান সমান 48 থেকে 6 এটা এদিকে বিয়োগ হবে, তাহলে এটা তোমরা 42 পেয়ে যাবা বিয়োগ করে। 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে 4 আর 1 21। তাহলে এখানে দেখো তোমরা পেয়ে যাচ্ছ কত? 21 পেয়ে যাচ্ছ। ওকে, তা দেখো x এর মানটা যে বের করতে বলেছিল, আমরা x এর মানটা 21 পেয়ে গেলাম। এরপরে আমরা চলে আসবো 3-এর প্রশ্নগুলো সত্য মিথ্যা। 3-এর 1-এর প্রশ্নটা দেখো আমাদের কি বলছে। এখানে 3-এর 1 নম্বর যে প্রশ্নটা বলছে, দেখো একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে। রাজু মোট লাভ 80 টাকা যেহেতু পায়, তাহলে আসিফ কি 100 টাকা পাবে? আচ্ছা, লাভগুলো কিন্তু বলে দিয়েছে রাজু আর আসিফের। তো দেখো একই সময়ের ক্ষেত্রে মূলধন অনুপাতটা যা হবে আর লভ্যাংশের অনুপাতটা কিন্তু তাই হবে। তাহলে আমরা দেখো 3-এর 1 নম্বরটা, এখানে যদি আমরা এই যে লাভের অনুপাতটা বের করি, এই যে আসিফের রাজু আছে, রাজুর লাভটা হচ্ছে 80:2, আর আসিফের যে লাভটা ছিল 100। তাহলে এই দুটো অনুপাত বের করে দেখবো, যদি এটা হয়ে যায় তাহলে সত্য হবে, আর এটা যদি না আসে তাহলে মিথ্যা হবে। তো এখানে 0 0 কেটে দাও। এবার 2 দিয়ে যদি ভাগ করো, 2 4 8 আর 2 পাচ্ছে 10। দেখো আমাদের যে লভ্যাংশ অনুপাত 4:5, এটাই হবে আবার মূলধন অনুপাত, কিন্তু এটার সাথে মিলেনি। তার জন্য তোমরা অ্যান্সারটা, এই যে এখানে অ্যান্সারটা কিন্তু মিথ্যা দিয়ে দিবা, এর অ্যান্সার লিখবা মিথ্যা। দেখো এখানে চলে আসবো 3-এর 2-এর প্রশ্নটা। 3-এর 2 নাম্বার কি বলছে? 3-এর 2-এরটা আমাদের আছে, দেখো 3টি রাশি দেওয়া আছে। এই 3টি রাশি ক্রমিক সমানুপাতি কি হবে? এই 3টি রাশি আমাদের কে আছে? আমাদের আছে x³ y আছে একটা, একটা আছে s² y² আছে, আর একজন আছে xy³ আছে। তাহলে এই 3টি রাশি যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা লিখতে পারবো, দেখো আমরা প্রথমটা ইজটু দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা ইজটু তৃতীয়টা, এভাবে করতে পারবো। আমরা ক্রমিক সমানুপাতি ধরে নিলাম, তো ক্রমিক সমানুপাতি ধরে প্রথম ইজটু দ্বিতীয় সমান সমান দ্বিতীয় ইজটু তৃতীয়, মানে মধ্যেটা কিন্তু দুবার ফিরে আসবে। তাহলে আমরা দেখবো এটা যে করলাম সমান সমান, তো উভয় দিকে সমান আসার কথা। সমান যদি আসে তাহলে ঠিক সত্য বলবো, সমান যদি না আসে উভয় পক্ষে, তাহলে আমরা মিথ্যা বলে দেবো অ্যান্সারটা। অনুপাতকে বাই করে নিচ্ছি, দেখো কারণ আমরা বাই করে নেব xy³। চলো আমরা একটু কাটাকাটি করি, এখানে y আর y² আছে, তাহলে এখানে একটা y হয়ে যাবে, s² x³, তাহলে এখানে একটা x পেয়ে যাবা। আচ্ছা, এই y আর এই যে y³, তাহলে এখানে y² পাবা, আর এই যে x আর এই যে এখানে আছে আমাদের s², তাহলে এখানে একটা x হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে একটা s, এই যে একটা x, এই একটা s কেটে দিতে পারবা। এখানে y² দেখো, এই যে y² কেটে গেল, তাহলে দেখো সব কেটে গেছে, মানে কিছুটা বলতে গেলে এদিকে 1 এদিকেও 1, দেখো উভয় দিকে সমান হয়ে গেছে। তাহলে এই যে সমান পেয়ে গেলাম, তার জন্য এটা আমরা বলতে পারবো যে 3টি যে রাশি আছে এরা ক্রমিক সমানুপাতি হবে। তো তোমরা এখানে সত্য বসিয়ে দেবা। তো এখানে দেখো 3 নম্বর প্রশ্নটা, 3-এর 3 বলছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়।
তিনটি অসমরেখ বিন্দু, দেখো সরি অসমরেখ বলেনি, সমরেখ বলেছে, তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়। সমরেখ বিন্দু কাকে বলে? ধরো এই যে একটি সরলরেখা মানে সরলরেখাংশ, এরপর আমি তিনটা বিন্দু নিয়ে নিলাম, এই যে তিনটি বিন্দু, তাই তো? তাহলে তিনটি বিন্দু দিয়ে বলেছে একটি বৃত্ত অঙ্কন। চলো আমরা দেখি চেক করে কটা বৃত্ত অঙ্কন করা যায়। দেখো তোমরা এই যে দুটো বিন্দু দিয়ে তোমরা একটি বৃত্ত কিন্তু অঙ্কন করতে পারবা, এইভাবে অঙ্কন করা যাবে। এবার এই দুটো দিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে পারবা, আবার এই দুটো দিয়ে তুমি একটা বৃত্ত অঙ্কন করতে পারবা, এই দুটো দিয়ে এইভাবে করে বৃত্ত অঙ্কন করা যাবে। দেখো একের বেশি কিন্তু বৃত্ত অঙ্কন করা যাচ্ছে, এখানে একটি বৃত্ত বলেছে, তাহলে একটি বৃত্ত বলেছে, তোমরা অ্যান্সারটা এখানে মিথ্যা লিখবা, এটা আমাদের মিথ্যা হয়ে যাবে। তারপরে দেখো আমরা চলে আসবো 3-এর 4 নাম্বারটা, 3-এর 4 কি বলছে দেখো প্রশ্নটা, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের, এই যে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ, কি বলেছে, একটি রশ্মি নিয়ে নিলাম, রশ্মিটা ধরো আমি এই রশ্মিটাকে নিলাম, এটাই আমাদের একটা রশ্মি আছে, এই এক্স অক্ষ বরাবর রশ্মিটা আছে। এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে এইভাবে আমাদের রশ্মিটা কিন্তু ঘুরছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এইভাবে রশ্মিটা ঘুরবে, ক পাক ঘুরবে, রশ্মিটা কিন্তু পরপর 2 পাক ঘুরবে, 1 পাক আবার ঘুরে গেলে আর 1 পাক, ঠিক আছে, 2 পাক ঘুরছে। তাহলে দেখো 1 পাকে কত হয়, তাহলে 1 পাকে যদি ঘুরে, যে 1 পাক মানে 1 বৃত্তীয় মানে 360 ডিগ্রি। এবার তোমাদের বলবো ঘড়ির কাঁটার দিকে যেভাবে ঘুরে না, সেদিকে কিন্তু কোণগুলো ঋণাত্মক কোণ, এই যেদিকে ঘুরবে মাইনাস থিতা মানে মাইনাস ঋণাত্মক কোণ তৈরি করবে, এদিকে ঋণাত্মক কোণ। আর এদিকে যদি ঘুরতে এভাবে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পরে রশ্মিটা ধনাত্মক কোণ উৎপন্ন করবে, এটা মনে রাখবে তোমরা। এখান থেকে এইদিকে এভাবে ঘুরলে ঋণাত্মক কোণ, আর এদিক থেকে ঘুরলে পরে ধনাত্মক কোণ। তা দেখো 1 পাক ঘোরা মানে মাইনাস 360 ডিগ্রি ঘোরা, যেহেতু এদিক থেকে ঘুরছে আমরা মাইনাস দিয়ে বলবো। আর 2 পাক ঘুরবে, তা 2 পাকে ঘুরবে মাইনাস 360 ডিগ্রি, 2 পাক বলতে 2 দিয়ে গুণ করে দাও, তো এটা দেখো তো গুণ করো, এটা মাইনাস 720 ডিগ্রি পাবা। তাহলে আমাদের 2 পাক ঘুরলে ঘড়ির কাঁটার দিকে এভাবে রশ্মিটা 2 পাক ঘুরলে পরে মানে 2 বার পূর্ণ আবর্তনের জন্য মাইনাস পাবো 720 ডিগ্রি, এখানে কিন্তু মাইনাস দেয়নি, তার জন্য তোমরা এখানে অ্যান্সারটা এই অ্যান্সারটা তোমার মিথ্যা দিবা, এর অ্যান্সারটা মিথ্যা হয়ে যাবে। চলে এসো এরপরে 5 নম্বর প্রশ্নটা, 3-এর 5 কি বলছে দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি এটা হবে? আচ্ছা অর্ধগোলক বলেছে, দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমাদের জানতে হবে। দেখো আমি তোমাদের এখানে একটু দেখাই অর্ধগোলকের বক্রতল জিনিসটা কি। অর্ধগোলকের ছবিটা তোমরা এইভাবে করে আঁকতে পারবা, এই যে আমাদের একটা ধরো বাটি, তোমরা যে পায়েস খাও সেই বাটি, এই যে আমাদের অর্ধগোলক, অর্ধগোলকে দুটি তল থাকে, একটা থাকে বক্রতল, এই যে নিচে তলটা বক্রতল, আর এটা হচ্ছে আমাদের সমতল, দেখো এটা বৃত্তাকার তল, ঠিক আছে। তো এখানে বক্রতলের কথা বলেছে মানে এই তলটি, আমি এখানে ধরে নিলাম যে অর্ধগোলকের ব্যাসার্ধ আর ধরে নিলাম, তাহলে এই যে বক্রতলটা, আচ্ছা তোমাদের আগে বলি যে সম্পূর্ণ গোলক যেটা ফুটবল, যে ফুটবলের যে পুরো বক্রতলটা, পুরো বক্রতলের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ আমরা যদি আর ধরে নিই, তাহলে সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে সম্পূর্ণ গোলকের, ঠিক আছে। তাহলে অর্ধেকটা কত হবে, অর্ধেকটা এই যে বক্রতলটা অর্ধেকটা পেয়ে যাবেন, এই যে কাটা যায় মাঝ বরাবর, তাহলে এভাবে হবে অর্ধগোলক। তাহলে এই যে বক্রতলটা আছে, এই বক্রতলের ক্ষেত্রফল হবে এর অর্ধেক মানে 2 পাই আর স্কোয়ার। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এই যে 2 পাই আর স্কোয়ার। এখানে দুটি বলেছে, তাহলে প্রথম অর্ধগোলককে আমরা ব্যাসার্ধ R1 নিয়ে নেব, আর দ্বিতীয় অর্ধগোলকের ব্যাসার্ধ R2 নিয়ে নেব। প্রথম অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল পাবো এই সূত্র অনুসারে 2 পাই R1 স্কোয়ার ইজ টু, আর দ্বিতীয় অর্ধগোলক 2 পাই R2 স্কোয়ার। এই যে দেখো এই হচ্ছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এখানে 2 পাই ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে কত R1
আচ্ছা, এই যে বক্রতর ক্ষেত্রফল অনুপাতটা কিন্তু আমরা বলে দিয়েছি, কত বলে দিয়েছে আমাদের 4:9, এই যে 4:9 বলে দিয়েছে। তাহলে এখানে r1 স্কোয়ার বাই আমরা r2 স্কোয়ার করলাম, এখানে 4/9। আচ্ছা, স্কোয়ার ছেড়ে দিলে বর্গমূল চেপে যাবে, তাহলে আমরা এখানে করতে পারবো r1/r2। এটা তোমরা দেখো 4-এর বর্গমূল 2 লিখে দাও একবারে, 9-এর বর্গমূল 3 করে দিলে, আমি একবারে করে দিলাম। তাহলে দেখো তো আমাদের যে এখানে অনুপাতটা কত পেয়ে যাবো, এই যে r1:r2, আমাদের 2:3 আসবে। দেখো 2:3 এখানে কিন্তু সেটাই দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3। তাহলে এটা কিন্তু আমাদের সত্য আছে, তাহলে এখানে তোমরা সত্য লিখবা। ওকে, সত্যটা তোমরা আমি এখানে দেখাচ্ছি, তোমরা কিন্তু এই যে অ্যান্সারে যে পরীক্ষায় লিখবা এভাবে দেখিয়ে দিবা, আর দেখার পর তোমরা এই জায়গায় লিখে দিবা সত্য পরীক্ষা, ঠিক আছে, যেটা আমাদের সত্য। এবার চলে আসবো 3-6 প্রশ্নটা। দেখো এখানে বলছে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলি, এই তথ্যের সংখ্যাগুলো মান কি 10 হবে। দেখো যদি 10 সংখ্যাটা যদি বেশিবার থাকে এই তথ্যের মধ্যে, তখনই সংখ্যাগুলোর মান 10 বলবো। তাহলে 10টা কিন্তু একবার দেখতে পাচ্ছি, এখানে বেশিবার তো 9 আছে, 9 দেখো 1বার 2বার 3বার 9, তাহলে এই তথ্যের সংখ্যাগুলোর মান 9 হবে, 10 হবে না, 10 বলেছে, তার জন্য তোমরা মিথ্যা লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 4-এর প্রশ্নগুলো। 4-এর 1 নম্বর, এগুলো হচ্ছে 2 মার্কের প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পাবা। দেখো 4-এর 1-এর প্রশ্নটা চলো দেখাচ্ছি তোমাদের। 4-এর 1 কি বলছে আমাদের, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, সমূল চক্রবৃদ্ধির সূত্র কি, এই দেখো আসল ইন্টু 1 প্লাস, এবার সুদের হার, দেখো সুদের হারটা বের করতে বলেছে, এটাকে r% নিয়ে নেবো, এই যে r%, r/100, আর সময় হচ্ছে এখানে সময়টা দিব, এই যে আসল ইন্টু 1 প্লাস r/100, আর এখানে পাওয়ারটা n মানে সময় থাকে, এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। এটা কিন্তু দেওয়া আছে কত, 441 দেওয়া আছে, ঠিক আছে। তো সমূল চক্রবৃদ্ধির সূত্রটা মনে রাখবা, p ইন্টু 1 প্লাস r/100, এখানে p হবে, p বলতে আসল, r/100 হোল টু দি পাওয়ার n, n হচ্ছে আমাদের সময় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, এটাকে সমূল চক্রবৃদ্ধি বলবো, যেটা আমাদের দেওয়া আছে। এখান থেকে কিন্তু r এর মানটা বের করে নিতে পারবো। দেখো 1 প্লাস r/100, 441, আর 400 টাকা আমরা নিচে নিয়ে চলে আসলাম। দেখো এটাকে 21/20 করে তোমরা হোল স্কয়ার করতে পারবা। এবার ওই দিকে দেখো পাওয়ার পর সমান, তাহলে মূল সংখ্যাটা সমান হয়ে যাবে না, তোমরা এখানে 1 প্লাস r/100 সমান সমান 21/20 করতে পারবা। চলো এখান থেকে r এর মানটা বের করে নিই আমরা। একটাকে এদিকে -1, ভগ্নাংশে যোগ বিয়োগ 20, আর এখানে 21 নামিয়ে যাবে, এটা 20 কে 20 হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা দেখো এটা তোমরা পেয়ে যাবে, এখানে 1/20 পাবা। আচ্ছা, এটা আমাদের কিন্তু r/100, যেটা r/, আর আছে, আরটা একটু ভালো করে লিখি, আর 0 0 কেটে দাও, 2 5 10। তাহলে দেখো এখানে 8টা যদি বর্গগুণ করো কোনাকুনি, তাহলে 5 একে 5, 5%। আমাদের যে সুদের হারটা বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম আমরা, 5% পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার চলে আসবো আমরা 4-এর 2 নম্বর প্রশ্নটা। 4-এর 2 নম্বর কি বলছে প্রশ্নটা, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবিয়া মূলধনের অনুপাত 2:3 এবং রাবিয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবিয়া ও জেসমিনের মূলধনের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো এখানে আমরা কিভাবে বের করব, প্রথমে কে আছে, পৃথা আছে, পৃথা রাবিয়া, আমরা লিখছি রাবিয়া, পৃথা রাবিয়া, এদের মূলধনের অনুপাতটা আছে 2:3 আছে। তারপরে আছে কে, রাবিয়া ও জেসমিন আছে, রাবিয়া জেসমিন, জেসমিন আছে, কত আছে, এদের অনুপাতটা আছে 4:3 আছে। আচ্ছা দেখো এখানেও রাবিয়া, এখানেও রাবিয়া, তাহলে রাবিয়ারটা কিন্তু সমান হওয়া দরকার, এই যে 3 আর 4, তো এদেরকে সমান করে নেব। সমান করার জন্য দেখো একে 4 দিয়ে গুণ করো, তার 12 হবে, একে 3 দিয়ে গুণ করো, এখানে 12 হবে, 4 দিয়ে গুণ করলে দুজনকে গুণ করতে হবে,
তাহলে 4 দিয়ে একে 2কে গুণ করো, 4 দিয়ে 8, আর এটা 4 3 12, আর এখানে 3 দিয়ে গুণ করবো, 3 4 12 হয়ে যাবে এটা, আর 3 3 9 হয়ে যাবে। দেখো এভাবে তোমরা করে নিবা। এই দেখো এই যে রাবিয়া রাবিয়া এখানে সমান আছে, তাহলে এখানে আমাদের 12 12 দেখো সমান চলে এসেছে। এবার তাদের মূলধনের অনুপাতে পেয়ে যাবো। দেখো এই যে পৃথা ইজ টু রাবিয়া, রাবিয়া ইজ টু জেসমিন, জেসমিন, এদের মূলধনের অনুপাতটা কত হবে দেখো, পৃথার হবে এই যে 8, রাবিয়ার যেটা আমরা 12 পেয়েছি দেখো, আর জেসমিনের পেয়েছি 9। এই যে দেখো, তাহলে তাদের যে মূলধন অনুপাতটা আমাদের বের করতে বলেছিল, এই যে আমাদের অ্যান্সার কিন্তু এটাই অ্যান্সার। ওকে, চলো এবার 4-এর 3-এর প্রশ্নটা চলে আসবো আমরা। 4-এর 3 নাম্বার, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে 2b সমান a প্লাস c। আচ্ছা দেখো বীজদ্বয় সমান বলেছে, তো তাহলে দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান হলে এই যে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, যেটা বললাম তোমাদের এর আগের অঙ্কে বলেছি, তাই নিরূপক এটাকে বলা হয় বি স্কোয়ার মাইনাস 4ac। এটা কিন্তু শূন্যের সঙ্গে সমান হয়ে যাবে। কখন সমান হবে? যখন বীজদ্বয় সমান হবে। ওকে, বীজদ্বয় সমান মানে দুটি বীজ, ধরো একটি বীজ আলফা হলে অপর বীজটাও আলফাও পাওয়া যাবে। তাহলে এখানে বি দেখো, বি বলতে এক্স এর সহগ, যেটা হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4a হচ্ছে আমাদের বি মাইনাস সি, আর সিটা হচ্ছে আমাদের দেখো এ মাইনাস বি সমান সমান 0। আচ্ছা, তাহলে আমরা কি করব দেখো, এখানে একটু সরল করে এই প্রমাণটা কিন্তু নিয়ে আসবো, যে প্রমাণটা আছে। চলো আমরা সরলটা করি। আচ্ছা, এখানে লক্ষ্য করো, আমরা সরলটা একটু বুদ্ধি করে করবো। চলো আমরা এখানে a মাইনাস বি স্কোয়ার সূত্র ভেঙে দিচ্ছি। আমরা a স্কোয়ার মাইনাস 2ca পাবা প্লাস a স্কোয়ার পেয়ে যাবে 4, এটা গুণ করে নাও রাশি রাশি, এটা গুণ করে এটা ab পাবা, ab মাইনাস বি স্কোয়ার, তারপরে মাইনাস এটা পেয়ে যাবা ca, এটা ca পাবা, মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে bc হয়ে যাবে ইকুয়াল টু 0। এটা আমাদের c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার, এটা আমরা গুণ করে দেব, মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ca আর মাইনাস এটা হচ্ছে 4bc। এই যে দেখো এভাবে গুণ করে নিলাম। এখন আমাদের এই রাশিগুলো একটু বুদ্ধি করে সাজাবো আমরা। এই সরলটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। দেখো আমরা সি স্কোয়ার, আচ্ছা এটার সঙ্গে এটা দেখো এটা একই আছে, সি এ এটা যোগ বিয়োগ করতে পারবা, এটা আমাদের প্লাস 2ca হয়ে যাবে আর প্লাস a স্কোয়ার, এটা দেখো যেগুলো যে হয়ে গেছে সেগুলো আমি দাগ মেরে দিলাম। তারপরে আমি এটাকে নিয়ে নিচ্ছি মাইনাস 4ab নিয়ে নিলাম, তারপর আমি এটাকে নিয়ে নিচ্ছি মাইনাস 4bc আর প্লাস এই যে 4b স্কোয়ারটাকে আমি শেষে ফেলে দিলাম। ওকে, এইভাবে কিন্তু একটু বুদ্ধি করে সাজাবা। দেখো এখানে দেখো এটা এ এটা বি ধরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো আমরা আবার এটাকে এ ধরে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab, এখানে আমরা দেখো কীভাবে তৈরি করছি, এটা এখান থেকে আমি আগে 4টা কমন নিয়ে নিয়েছি, 4 কমন যাবে, বি কমন যাবে, 4b কমন যাবে, নিয়ে নিলাম কমনটা। তো আমাদের এখানে রয়ে যাবে এটা এ প্লাস এটা আমাদের সি রয়ে যাবে, আর এটাকে আমি 2b করে তার হোল স্কোয়ার করে দিলাম। এখানে কিন্তু সাজানো বাকি আছে আমাদের। আমরা এটাকে এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তৈরি করবো। দেখো তৈরি করা যাবে, এটা এখানে পূর্ণবর্গ প্রকাশ করব, সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস এখানে আমাদের 2 ইন্টু দেখো এই যে এটা সি প্লাস এটাকে আমরা সি প্লাস এ করতে পারবো, এ প্লাস সিটা সি প্লাস এ, এই যে দেখো। এবার বি দেখো 2b, তাহলে এখানে আমি 2b নিয়ে নিলাম, দেখো এই দুটো গুণ করে তারপর 4b পেয়ে যাবা, তাহলে এটাই কিন্তু আমাদের এটাই আছে। আর এখানে তো 2b তার হোল স্কোয়ার করে দিয়েছি। ওকে, ডান দিকে জিরোটা আমরা ছেড়ে দিচ্ছি, এদিকে জিরোটা আছে, এখানে জিরোটা দিয়ে দাও, সমান সমান 0। আমাদের পূর্ণ বর্গাকার প্রকাশ হয়ে গেছে তৈরি। এবার দেখো আমরা এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ হচ্ছে সি প্লাস এ, এটা এ মাইনাস বি হচ্ছে আমাদের 2b, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0। দেখো এবার আমরা 0 আছে বলে বর্গটা উঠাবো, সি প্লাস এ মাইনাস 2b ইজিক্যাল টু 0।
আচ্ছা সি প্লাস এ সমান সমান মাইনাস টু বিটা এইদিকে টু বি করে দেবো। এবার আমরা ঘুরিয়ে নিব, দেখো ঘুরিয়ে নিলে প্রমাণটা কিন্তু আমাদের চলে আসবে যেটা সমান আছে। আর আগে টু বি লিখছি, টু বি সমান সমান আগে এটা লিখে দিলাম এ প্লাস সি, এটা তো প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণ চলে এসেছে, আমরা লিখে দেবো প্রুভড, প্রমাণিত। আচ্ছা এরপরে আমরা দেখো 391 পেজে তো করলাম, এবার 392 পেজে চলে এসো। এখানে আমরা দেখে নেবো 4-এর 4 নম্বর প্রশ্নটা। তো কি বলছে প্রশ্নটা এখানে, চারের 4 নম্বর। দেখো এখানে আমাদের বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? দেখো ভালো প্রশ্ন আছে। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে, যার প্রথমটি বলে দিয়েছে, দেখো তাহলে প্রথমটি কিন্তু 2 বলে দিয়েছে, প্রথমটি 2, তাহলে এখানে দ্বিতীয়টি আবার 6 আছে, দ্বিতীয়টি 6, পঞ্চম বের করতে বলেছে, তাহলে এখানে কিন্তু তৃতীয় চতুর্থ নাই, পঞ্চমও নাই। তৃতীয়কে আমি এক্স ধরলাম, চতুর্থকে ওয়াই ধরে নিলাম, পঞ্চমটাকে জেড ধরে নিলাম, এগুলো কিন্তু আমরা ধরলাম কিন্তু, ঠিক আছে, এখানে আমি লিখে দেবো ধরি। প্রথম দ্বিতীয় দেওয়া আছে, তৃতীয়কে ধরলাম, চতুর্থকে ধরলাম আর পঞ্চমকে ধরে নিলাম। আমাদের পঞ্চমটি জেড এর মান বের করতে বলেছে, তাহলে জেড পেতে গেলে দেখো কিভাবে আমরা বের করব। এবার এখানে দেখো 5টি ক্রমিক সমানুপাতি আছে, এই যে 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি থাকলে তোমরা কি লিখতে পারবা, তোমরা অতএব লিখতে পারবা 2:6 সমান সমান 6:x সমান সমান x:y সমান সমান y:z। দেখো এই যে মাঝের সংখ্যাগুলো কিন্তু দুবার ফিরে আসবে, 6টা দুবার এসেছে, এক্সটা দুবার এসেছে, ওয়াইটা দুবার এসেছে। ওকে, এই 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে যদি থাকে তাহলে এটা তোমরা করে নিতে পারবা। তাহলে এখানে দেখো এখানে আমরা কি করব, আচ্ছা এইভাবে তোমরা যদি না করো, তোমরা যে কোনো 3টি সংখ্যাকে নিয়েও করতে পারো। আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এই জায়গাটা আমি বাদ দিয়ে দিলাম, তোমরা ঠিক আছে, চলো এটা বাদ দিয়ে আমরা এক কাজ করি, আমরা 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা পেয়ে গেছি, এখান থেকে আমি 3 জনকে নিয়ে নিলাম। এই যে দেখো, তাহলে এই 3টে কি আছে, ক্রমিক সমানুপাতি আছে, এরা এরা কিন্তু আছে ক্রমিক সমানুপাতি। 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে পরে 3টি সংখ্যা তো ক্রমিক সমানুপাতি হবে, ঠিক আছে, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, সমানুপাতি। ওকে, তাহলে এই 3টি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, 2:6 প্রথম দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা তৃতীয়টা, আর মধ্যেটা কিন্তু দুবার ফিরে আসবে, যেটা আমি বলছিলাম তোমাদের। ওকে, তাহলে এটা আমরা এভাবে করবো না, এভাবে দেখাবো। চলো দেখো, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা বাই করে নিব 2/6, আর এখানে 6/x, কাটাকাটি করো, 2 2, 2 3 6। এবার যদি এখান থেকে বর্গগুণ করো না, তাহলে x সমান সমান এই যে 6 3 18, দেখো আমরা 18 পেয়ে গেলাম। এবার আমাদের কিন্তু পঞ্চমটি দরকার, দেখো পঞ্চমটি বের করতে বলেছে, আসলে কিন্তু আমাদের তৃতীয়, পঞ্চমটি আমাদের পেতে গেলে, জেডের মানটা পেতে গেলে আমাদের তৃতীয় চতুর্থ এগুলো কিন্তু বের করে তারপরে কিন্তু আমরা পঞ্চমটি বের করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমাদের লক্ষ্য করো, এই যে দেখো আমাদের প্রথম ছিল 2, দ্বিতীয় ছিল 6, তৃতীয়টা আমরা 18 পেয়ে গেলাম, আর চতুর্থটা আমাদের ওয়াই ছিল, এই যে চতুর্থটা ওয়াই। এখন এই 4টি সংখ্যা সমানুপাতি, তাই তো, 4টি সংখ্যা যদি সমানুপাতি থাকে তো তোমরা লিখতে পারবা 2:6 সমান সমান এই যে 18:y, এটা কিন্তু তোমরা করতে পারবা, 4টি সংখ্যা সমানুপাতি থাকলে এভাবে লিখতে পারবা। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো 2/6 সমান সমান 18/y। এখানে কাটাকাটি করো, 2 1 2 3 6, তাহলে এখান থেকে বর্গগুণ করো, এটা y সমান সমান, দেখো 18 দিনে কত পাবা, 18 দিনে 54 পেয়ে যাবা, এই যে 18 দিনে 54। তাহলে আমরা চতুর্থটা পেয়ে গেলাম। দেখো প্রথমটি 2 ছিল, দ্বিতীয়টা 6 ছিল, তৃতীয়টা x যেটা আমরা 18 পেয়েছি, আর চতুর্থটা যেটা y ছিল সেটা আমরা কিন্তু 54 পেলাম। আর পঞ্চমটি কিন্তু আমরা জেড ধরেছি, এই জেডটা আছে, এই পঞ্চমটি দরকার। এবার দেখো এখান থেকে আমাদের একটা বুদ্ধি করতে হবে, আমরা এই 5টাকে নিয়ে আমরা অনুপাত তৈরি করব না, তাই না, সেভাবে করা যায় না, আমরা এই 4টাকে নিয়ে নিচ্ছি, প্রথমটাকে বাদ দিয়ে দিচ্ছি এইদিকে। আমরা নিলাম 6, 18,
54, জেড, প্রথমটাকে বাদ দিলেও হবে। তাহলে এই চারটি সংখ্যা এখন কি আছে, সমানুপাতি আছে। আবার চারটি সংখ্যা যদি সমানুপাতি থাকে, তাহলে প্রথম দুটোর অনুপাত সমান সমান শেষে দুটোর অনুপাত, এটা কিন্তু তোমরা করতে পারবা। তা 6/18 আর এখানে 54/জেড, 6 একে 6, 6 3 18। তাহলে এখানে বর্গগুণ করো, এই যে জেড সমান সমান কত পাবা, এদিকে 54 3 গুণ করো, 3 4 12, 3 4 12 2 আর 3 5 15, 1 16, দেখো 162। আমাদের বের করতে বলেছিল পঞ্চমটি, তাহলে আমরা দেখো পঞ্চমটি কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা পঞ্চমটি কত পেয়ে গেলাম, 162 কেটে অ্যান্সার। এটা বলেছিল যে পঞ্চমটি কত, 162। এরপরে পরের প্রশ্ন আমরা চলে আসবো। দেখো এবার আছে আমাদের 4-5 নম্বর প্রশ্নটা। আচ্ছা, কি বলছে আমাদের এখানে প্রশ্নটা দেখো। এখানে আমাদের বলছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবার বিন্দু এ এবং বিসি যে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। বিওসি 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, আমাদের এবিসি আগে একটা ত্রিভুজ বলেছে, এবিসি ত্রিভুজ পরিকেন্দ্র বলেছে। দেখো তাহলে আগে ছবিটা আমি তৈরি করে তোমাদেরকে বোঝাবো ভালো করে। এই যে আমাদের এই যে এবিসি ত্রিভুজ আছে না, তাহলে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত বলেছে, তাহলে একটা পরিবৃত্ত তৈরি করে নিই আমরা। পরিবৃত্ত দেখো, এই যে শীর্ষবিন্দুগুলি হয়ে তোমাদের একটা কিন্তু বৃত্ত তৈরি করতে হবে। এভাবে পরিবৃত্ত তৈরি করে নিবা। আর ত্রিভুজের নাম আমি এখানে এ নাম দিলাম, বি আর সি। দেখো এ বিন্দু যেটা বলেছে, এই যেখানে যে পরিবৃত্তের পরিকেন্দ্র বিন্দু, তাহলে আমাদের এখানে জানতে হবে, দেখো যে প্রশ্ন বলেছে এ বিন্দুটা আর বিসি যে আমাদের যে আছে, দেখো এই যে যেটা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করবে, এভাবে কিন্তু ছবিটা তৈরি করতে হবে। দেখো এই যে এ বিন্দুটা এবং এই যে বিসি যেটা পরিবৃত্তের যে যেটা আছে, এরা কেন্দ্রের বিপরীত পাশে দুজন অবস্থান করেছে, এভাবে কিন্তু প্রশ্ন বলেছে। কোণ বিওসি, এই যে বিওসি, পিওসি, এই কোণটা আমাদের বলেছে 120 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এই কোণটা আমাদের বের করতে বলেছে। খুব সহজে এই কোণটা পেয়ে যাব। তো দেখো তোমরা জানো যে এই যে আমাদের এই যে চাপটা, যে বিসি চাপ, এখানে যদি আমি পি নিয়ে নিই, তাহলে বিপিসি চাপ, এই চাপের উপর অবস্থিত এই কোণটা বিওসি কোণটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ হবে। মানে এখানে আমরা পেয়ে যাব যে কেন্দ্রস্থ কোণটা বিওসিটা 2 কোণ বিএসি হবে। ঠিক আছে, এটা একটা ভালো উপপাদ্য আছে তোমাদের। চলো আমাদের এখানে এই যে কোণ বিওসির মানটা দেওয়া আছে 120 ডিগ্রি, 2 কোণ বিএসি। তাহলে এখানে এটা কাটাকাটি করতে পারবা, এটা 2×12 60 ডিগ্রি। তাহলে কোণ বিএসি আমরা কিন্তু 60 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, 60 ডিগ্রি, এই কোণটা আমাদের যে বের করতে বলেছিল 60 ডিগ্রি অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন, 4-6 নম্বর প্রশ্ন। 4-6 দেখো প্রশ্নটা আমরা পড়ি, চলো। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি এবং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? খুব একটা ভালো প্রশ্ন দিয়েছে। দেখো আমরা ছবিটা তৈরি করে প্রশ্নটা বোঝাচ্ছি। দুটি বৃত্ত আছে, দেখো এখানে একটা বড় বৃত্ত হবে, একটা ছোট বৃত্ত হবে। তাহলে এখানে আমি বড় বৃত্তটাকে নিয়ে নিলাম, তারপরে আমি এখানে একটা ছোট বৃত্ত তৈরি করছি। এই দেখো, তাহলে এই দুটি বৃত্তের যে কেন্দ্র, এই যে আমরা কেন্দ্রের নাম দিয়ে দিই, নাম তো দেওয়ার নাই, এটা এ কেন্দ্র, এটা বি কেন্দ্র। কেন্দ্রদের মধ্যে দূরত্ব কিন্তু বলে দিয়েছে, কেন্দ্রদের মধ্যে দূরত্ব যেটা আমাদের এখানে এ বি আছে, কত বলেছে এখানে দেখো 13 সেমি বলে দিয়েছে, 13 সেমি। আচ্ছা, তারপরে আমাদের কি বলেছে, এই দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। দেখো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য তোমরা এইভাবে তৈরি করতে পারবে। এই দেখো, এটা আমরা নাম দিয়ে দিলাম সি, আর এখানে ডি, যে স্পর্শবিন্দু সি আর ডি। তাহলে সিডি দৈর্ঘ্য, সিডি দৈর্ঘ্য কিন্তু আমাদের বের করতে বলেছে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। দেখো আমরা সিডি দৈর্ঘ্যটা কি করে পাবো,
আমরা প্রথমে এই যে এসি যোগ করি, যোগ করলাম, এখানে আমরা বিডি যোগ করে দিলাম। ওকে, এবার এ বি এর সমান্তরাল করে ডি বিন্দু থেকে আমরা একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটা। এই যে আমাদের এটা এ বি এর সমান্তরাল করে আমরা ডি বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা, এটা আমরা পি নাম দিয়ে দিলাম, আমরা ডিপি অঙ্কন করলাম। মানে এখানে আমাদের এই যে এ বি সমান্তরাল ডিপি আছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে কোণগুলো হবে, তোমরা জানো যে স্পর্শকের উপর স্পর্শ বিন্দু এবং কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাহলে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাই তো? একইভাবে এটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। এবার যেহেতু সমান্তরাল হয়েছে এটা, তাহলে আমাদের এই কোণগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণ 90 ডিগ্রি, সমান্তরাল সরলরেখা। এবার যখন এরা লম্ব, এরা দুজনই লম্ব, তাহলে দুজনে যদি লম্ব হয় তাহলে এরও কিন্তু সমান্তরাল হবে। মানে এখানে তোমরা এপি সমান্তরাল বিডি পেয়ে যাবা, তাই না? এর সঙ্গে একে সমান্তরাল তো অঙ্কন করলাম, এবার এর সঙ্গে এও সমান্তরাল। তাহলে দেখো তো এই যে এ বি ডি পিটা, এটা কিন্তু একটা আমরা আয়তক্ষেত্র পেয়ে গেলাম না? তাহলে আয়তক্ষেত্র পেয়ে গেছি বলে আমরা এই যে এপি সমান সমান এই যে আমরা বিডি বলতে পারবো। এই যে বিডি, বিডি আছে, বিডি। আর এবি সমান সমান আমরা বলতে পারবো পিডি, এই যে পিডি, তাই তো? যেহেতু আমাদের এটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল একটা, এ বি ডিপি একটি আয়তক্ষেত্র। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো এই যে এ বির মানটা আমরা কত পেয়েছি? 13 সেমি। এ বি 13 সেমি হলে এই যে পিডিটা আমাদের কিন্তু 13 সেমি হয়ে গেল। এখন আমরা দেখো পিসি দৈর্ঘ্যটা বের করব। দেখো পিসি দৈর্ঘ্যটা আমরা কি করে বের করছি? দেখো পিসিটা আমাদের কি হবে? এই যে এসি থেকে এপি বাদ দিব, এসি থেকে এপি বাদ দিলে তো পিসি। এখন এসিটা কিন্তু আমাদের এই যে ব্যাসার্ধ যেটা, মানে বড়বৃত্তের যে ব্যাসার্ধ, যেটা আমাদের 8 সেমি আছে, এসিটা এটা কিন্তু 8 সেমি। তোমাদের এখানে আমি লিখে দিচ্ছি এই যে এসিকে আমি R1 নিলাম, এটা কিন্তু আমাদের 8 সেমি আছে। আর এইদিকে বিডি, এই যে বিডিকে আমি R2 নিলাম। এই বিডিটাকে এখানে দেখো বিডি হচ্ছে আমাদের কত? 3 সেমি, এটা হচ্ছে আমাদের 3 সেমি। তোমাদের এখানে বলে রাখবো এই যে আয়তক্ষেত্র, এই যে বিডি, দেখো বিডি আর এপি কিন্তু আমাদের সমান আছে, তাহলে বিডি 3 সেমি হলে এপিটাও 3 সেমি। এই যে দেখো, তাহলে এপির জায়গায় আমরা কি বিডি লিখতে পারবো, এখানে আমি বিডি বসালাম, বিডি। আর বিডি 3 সেমি আমাদের। দেখো পিসিটা কিন্তু আমরা কিন্তু 5 সেমি পেয়ে গেলাম, এই যে পিসিটা 5 সেমি। তাহলে এই যে আমাদের দেখো এই যে পিসিডি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজে দুটি বাহু মান পেয়ে গেলাম না? তাহলে এই যে আমাদের এটা আমি যদি ভূমি ধরি, তাহলে এই যে সিডির মানটা পেয়ে যাব। অতিভুজ হচ্ছে আমাদের এখানে পিডি। তাহলে সমকোণী ত্রিভুজ, আচ্ছা, এর একটা শর্টকাট সূত্র আছে, সেই সূত্রটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আগে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ পিসিডি এর অতিভুজটা কে আছে? অতিভুজ হবে আমাদের পিডি। এই যে পিডি স্কোয়ার সমান সমান ভূমি মানে সিডি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো এই যে পিডি, আমরা কার মানটা? সিডির মানটা বের করবো। তাহলে সিডি স্কোয়ার সমান সমান হবে পিডি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। সিডি স্কোয়ার সমান সমান পিডি, তো মানগুলো কিন্তু আমরা বের করে নিয়েছি। পিডি হচ্ছে 13 সেমি, তাহলে এখানে আমরা 13 স্কোয়ার বসাবো। আর পিসি আমরা বের করছি 5 সেমি, এটা আমাদের 5 স্কোয়ার। তাহলে এটা 169, এটা আমরা 25 পেয়ে যাবো। 169 থেকে 25 বিয়োগ করবা, 144 পাবা। তাহলে সিডি স্কোয়ার পেলে 144, তাহলে সিডি কত পাবা? 144-এর বর্গমূল তোমরা পেয়ে যাবা 12। দেখো 12 সেমি কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে। সাধারণ দেখো সাধারণ তির্যক স্পর্শকের দৈর্ঘ্য সিডির মানটা কত পেয়ে গেলাম? 12 সেমি। এর যে আমি বলেছিলাম যে শর্টকাট একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি বলে দিচ্ছি। এই যে এ বি যেটা কেন্দ্রদের মধ্যে দূরত্ব, যেটা 13 সেমি আছে, একে আমি ডি বললাম। ডি সমান সমান 13 সেমি আছে। তা দেখো এই সূত্রটা যে হবে আমাদের সিডির মানটা সরল সাধারণ, ঠিক আছে, সরল সাধারণ স্পর্শকের যে দৈর্ঘ্য আমরা পাবো সিডি, সেটা সূত্রটা একবারে তোমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। সিডি সমান সমান পাবা এই যে আমাদের ডি স্কোয়ার, এখানে তোমাদের বলে দেবো যে আমাদের ডি স্কোয়ার
মাইনাস, এটা হবে আমাদের মাইনাস, এখানে হবে r1 স্কোয়ার মাইনাস এই যে r2 স্কোয়ার, সরি এটা r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার হবে। এই যে দেখো এই যে সূত্রটা, এখানে তুমি যদি মানগুলো বসাও, ডি হচ্ছে 13, r1 মান 8, r2 মান 3, এই সূত্র বসিয়ে তোমরা কিন্তু দেখো সরল করে কিন্তু এই মানটাই পাবা। ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদের একটু দেখাই, ডি হচ্ছে আমাদের 13 স্কোয়ার, r1 8 আর r2 হচ্ছে 3 তার হোল স্কোয়ার। দেখো 100 এখানে 69 পাবা, আর এখানে তো এটা সরল করে 5 পাবা, 5 স্কোয়ার 25। দেখো একই সরল কিন্তু আমাদের এখানে আসছে, এটা 144, 4 বর্গমূল 12। দেখো এই সূত্র প্রয়োগ করে তোমরা একবারও করতে পারো, আমি কিন্তু তোমাদের ডিটেলসে বলে দিলাম, যেহেতু একটা ভালো অঙ্ক আছে, প্রমাণও জানতে চাই, তো প্রমাণটা আসলে তোমরা প্রমাণ করতে পারবা। ঠিক আছে, তো এই ছিল আমাদের 4-এর 6-এর প্রশ্নটা। এরপর আমরা চলে আসবো 4-এর 7 নাম্বারটা। 4-এর 7 দেখো কি বলছে প্রশ্নটা। আচ্ছা, এখানে ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি যদি এডি 5 সেমি, বি 6 সেমি, এই 7.5 সেমি, এসি দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, আমাদের এবিসি ত্রিভুজ আছে, চলো আমরা ত্রিভুজের ছবিটা তৈরি করি। এখানে এ বি সি, তাহলে এখানে আমাদের বিসির সঙ্গে ডি এর সমান্তরাল, মানে ডি এখানে এমনভাবে আছে, এই যে ডি আছে ডি, তাহলে বিসি আর ডি এর সমান্তরাল বলে দিয়েছে। তাহলে কোন ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান্তরাল হয়, তাহলে আমরা দেখো থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাবো, সেটা পেয়ে যাব এডি, এই যে এডি বাই ডিবি, এ আছে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি পাবো। ঠিক আছে, যে কোনো ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডি আছে, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা এটা লিখতে পারবো এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। আচ্ছা, এবার আমরা এখানে দেখো মানগুলো আমরা বসাবো। এডি দেওয়া আছে 5 সেমি, ডিবি দেওয়া আছে দেখো 6 সেমি, এই দেওয়া আছে 7.5 সেমি, আর ইসির মান দেওয়া নাই, কিন্তু চেয়েছে এসি। দেখো ইসিটা আমরা কি করব, লক্ষ্য করে যে ইসিকে আমরা এসি থেকে যদি এই বিয়োগ করি, তাহলে আমরা ইসি পাবো। তাহলে ইসির জায়গায় আমরা লিখবো এসি মাইনাস এই, এটা করতে পারবো। এর মানটাই হচ্ছে আমাদের ইসি। সেখানে পাই দিয়ে যদি কাটাকাটি করো, তাহলে 15 পাচ্ছে 75, একটার পর দশমিক বসিয়ে দাও, তাহলে এখানে 1/6 সমান সমান এটা 1.5, আর এসির মান চেয়েছে, আর এ এর মান আমাদের এই যে দেওয়া আছে, এর মানটা 7.5। আচ্ছা, এখন আমরা বর্গগুণটা করে নিই, কোনাকুনি গুণ, এসি মাইনাস 7.5, এটা গুণ করবো 15 × 6 = 90, আর একটার পর দশমিক, তাহলে এসি সমান সমান এদিকে 9, এটা দশমিকের ডান দিকে শূন্যের দাম নাই, 0 ভ্যানিস, 9 রয়ে গেল, আর মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে 7.5, এদিকে নিয়ে চলে আসলাম। আচ্ছা, এদিকে যোগ করবো, এটা 16.5 সেমি, দেখো চলে আসলো আমাদের, এই যে এসির মানটা বের করতে বলেছিল 16.5 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো 8-এর প্রশ্নটা। 4-এর 8 নম্বর দেখো, আমাদের এখানে দেখো থিতার মানটা বলেছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে থিতার কোন মানের জন্য এই যে আমাদের সাইন থিতা দিয়ে যে দ্বিঘাত সমীকরণটা আছে, এটি সত্য হবে থিতার কোন মানের জন্য। তো আমাদের যে সমীকরণটা আছে সেটা আমি টুকে নিচ্ছি, সাইন স্কোয়ার থিতা মাইনাস 3 সাইন থিতা প্লাস 2 = 0। দেখো থিতার কোন মানের জন্য, তো এই সমীকরণ থেকে থিতার মানটাই বের করে নেব, থিতার মানটা যেটা বের হবে সেই মানের জন্যে এই দ্বিঘাত সমীকরণটা সত্য হবে, স্যাটিসফাই করবে। তা দেখো আমরা এখানে মিডল টার্ম করব, সাইন স্কোয়ার থিতা মাইনাস 3, আচ্ছা 3টা বসাবো না, আমরা ভেঙে লিখবো। দেখো আমাদের 3 আনতে হবে, তো এটাকে তোমরা 2 + 1 করে সাইন থিতা করতে পারবা। দেখো 2 × 1 = 3 আসবে, আর এখানে যে 2 আছে 2 × 1 = 2, এখানে 2 × 1 = 2,
প্লাস 2 ইকুয়াল 0। এভাবে তোমরা জানো মিডল ফ্যাক্টর। সাইন স্কোয়ার থিতা, এটা মাইনাস 2 সাইন থিতা, এটা মাইনাস সাইন থিতা প্লাস 2 ইকুয়াল 0। এবার দুটো করে কমন নেব, এই দুটো থেকে কমন যাবে, এই দুটো থেকে কমন। দেখো এখান থেকে আমরা সাইন থিতা কমন নিতে পারবো, সাইন থিতা কমন। তো আমাদের এখানে দুটো আছে সাইন থিতা, একটা সাইন থিতা রয়ে যাবে আর এটা মাইনাস 2 রয়ে যাবে। এখানে মাইনাস 1 কমন যাবে, তাহলে সাইন থিতা মানে কোনো কিছু কমন যাচ্ছে না, তো 1 তো কমন যাবে। ওকে, তাহলে মাইনাস 1 কমন নিয়ে সাইন থিতা, এটা মাইনাস প্লাস, দেখো এটা মাইনাস যাবে, অনেকে এটা প্লাস দেখে প্লাস বসিয়ে দেয়। এই যে মাইনাসটা কমন নিয়েছি, এটা গুণ করে এখানে বসবে, মাইনাস প্লাসে মাইনাস, আর এটা 2টা এখানে বসে যাবে, মানে 1 কমন নিলে পরে এটাই বসবে, কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়েছে। দেখো মিডল ফ্যাক্টর যেটা, এটা আর এটা একই মিলবে আমাদের, তাহলে এই দুটো আমাদের কমন চলে গেল। পরে থেকে গেল এখানে আমাদের সাইন থিতা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে হয় সাইন থিতা মাইনাস 2 ইকুয়াল 0, অথবা সাইন থিতা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে সাইন থিতার মানটা 2 পাচ্ছি, আর এখান থেকে সাইন থিতার মানটা 1 পাচ্ছি। দেখো এখানে সাইন থিতার মান যে কোনো আমাদের একটা হবে। দেখো যেহেতু থিতার কন্ডিশন বলে দিয়েছি, তো থিতা হচ্ছে দেখো 0 ডিগ্রি থেকে এই যে থিতা 90 ডিগ্রির মধ্যে বলেছে আমাদের। এখানে দেখো থিতাটা 0 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রির মধ্যে, তাহলে এইভাবে যে থিতা থাকে, তাহলে এই অনুসারে কিন্তু এই মানটা পাবো। এখানে কিন্তু দেখো থিতার মানটা 90 ডিগ্রি পাবো। ওকে, তাহলে আমরা এই যে দেখো, তো আমরা সাইন থিতা সমান সমান আমাদের কত হয়ে যাবে। আচ্ছা এখানে কিন্তু সমান সমান আছে, 90 ডিগ্রি হবে আমাদের। দেখো মানে 0-র চাই বড় বলেছে, 0 ডিগ্রির চাই বড় বলেছে, কিন্তু 90 ডিগ্রির সমান বলেছে। তাহলে এই মানটা কিন্তু আসবে না, যে সাইন থিতা যে 2, এই ক্ষেত্রে হ্যাঁ থিতার মানটা হয় 90 ডিগ্রির চেয়ে বড় কিছু একটা আসবে। তো আমরা সাইন থিতা 2 নিতে পারবো না, যেহেতু থিতার কন্ডিশনটা এর মধ্যে বলেছে, তাহলে সাইন থিতা সমান সমান 1 নিতে পারবো। দেখো 1 নিলে কি হবে, যে আমরা জানি যে 1 সাইন 90 ডিগ্রির মান, এই যে 1-এর জায়গায় সাইন 90 ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে ওই দিকে সাইন ভেনিস করে থিতার মানটা কত পেয়ে যাবো, 90 ডিগ্রি। তাহলে এই যে আমাদের দেখো অ্যান্সার হয়ে গেছে, যে থিতার কোন মানের জন্য আমাদের এই সমীকরণটা সত্য হবে। থিতার মানটা যদি আমরা 90 ডিগ্রি ধরি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার, থিতার মান বের করতে বলেছিল। তা থিতার মান 90 ডিগ্রি হলে আমাদের এই সমীকরণটি সত্য হবে। ওকে, তাহলে থিতার মান এই যে অ্যান্সারটা তোমরা 90 ডিগ্রি বসাবা। চলে এসো, দেখো এর পরের প্রশ্নটা আমরা করাবো 9 নম্বর প্রশ্নটা, 4-9। দেখো আমাদের একটা কোণ দেওয়া আছে, দেখো 63 ডিগ্রি 35 মিনিট, একটা ড্যাশ আছে মিনিট বলবো, 35 মিনিট 15 সেকেন্ড, ডবল ড্যাশ সেকেন্ড। তাহলে এই যে কোণটি দেওয়া আছে, এই কোণটির পরিমাপের কোণটির পূরক কোণের মান, মানে এই কোণের পূরক কোণ চেয়েছে। যে কোণের পূরক কোণ জানতে চাইবে, সেই কোণটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা। কেন? কারণ দেখো তোমাদের বলে দিই, যেরকম 50 ডিগ্রির পূরক কোণটা কত হয়, 40 ডিগ্রি হয়, কারণ 50 40 মিলে 90 ডিগ্রি। দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলবো। 50 ডিগ্রির পূরক কোণটা 40 ডিগ্রি, তুমি 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করো, 40 ডিগ্রি পাবা। এই জন্য আমাদের কি করতে হবে, যে এই যে 90 ডিগ্রিটা আছে, এই 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করব। এখন 90 ডিগ্রিকে এই আকারে তৈরি করতে হবে, তারপর আমরা বিয়োগটা করতে পারবো। দেখো 90 ডিগ্রিকে আমরা যদি মিনিট আর সেকেন্ড করি, তাহলে তোমরা এভাবে করো, 90কে প্রথমে আমি লিখব 89 ডিগ্রি, 1 ডিগ্রি কমালাম, তাহলে 1 ডিগ্রিকে আমরা লিখতে পারবো 60 মিনিট। এই যে আমরা 60 মিনিট, কারণ তোমাদের জানতে হবে এখানে কি জানতে হবে, যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে 90 থেকে 1 ডিগ্রি কমালাম, আর 1 ডিগ্রিকে আমরা 60 মিনিট করলাম, তাহলে 89 ডিগ্রি। এখন দেখো সেকেন্ড আনার জন্য এই 60 মিনিটকে 1 মিনিট কমাই দেবো, আমরা লিখবো এখানে 59 মিনিট। তাহলে 1 মিনিট সমান সমান হয় 60 সেকেন্ড, তোমরা জানো এটা। তাহলে 1 মিনিটকে এখানে আমরা 60 সেকেন্ড তৈরি করবো, এই যে ডবল ড্যাশ সেকেন্ড। দেখো তার 90 ডিগ্রিটা 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড চলে এসেছে।
তাহলে এবার যে কোণটা আছে, যে কোণের আমাদের পুরো কোণ জানতে চেয়েছে সেই কোণটাকে আমরা এটা থেকে বিয়োগ করব, তাই তো? তো চলো আমরা বসিয়ে দিচ্ছি নিচে। তাহলে এখানে আমাদের আছে 63 ডিগ্রি, তারপরে আছে 35 মিনিট, আর আছে 15 সেকেন্ড। চলো এবার সহজভাবে আমরা বিয়োগটা করে নিব, আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে বিয়োগ করে এটা পেয়ে যাবো 5, আচ্ছা এটা হয়ে গেল 5, তাহলে 1 কত দিলে 5, 4 দিলে এটা 45 সেকেন্ড পেলাম। আর এখানে বিয়োগ 5 কত দিলে 9, এটা আমাদের 4 হবে, এটা মিনিট দিয়ে দিলাম। 4 দিলে, আর 3 কত দিলে 5, এটা 2 দিলাম, 24 মিনিট। এখানে বিয়োগ করি, 3 কত দিলে 9, এটা হবে 6, আর 6 কত দিলে 8, 2। দেখো অ্যান্সার চলে এসেছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে বলেছিল এই কোণটির পুরো কোণের মান কত, এই পুরো কোণের মান। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো। আমাদের কিন্তু 9 নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার 10 নম্বর প্রশ্নটা করব 4-এর। 10 নম্বর। দেখো কি বলছে প্রশ্নটা। এখানে প্রশ্নটা বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। চলো ভালো প্রশ্ন আছে। আচ্ছা, ঘনকের ধারের দৈর্ঘ্য বৃদ্ধি করবে, তো প্রথমে ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম। তাহলে দেখো এখানে সমগ্র তল বলেছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6 ইন্টু ধারের স্কোয়ার এ স্কোয়ার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন ধারের দৈর্ঘ্য আমাদের বৃদ্ধি করবে, দেখো এ তো ছিল আমাদের, তাহলে এ ছিল ধারের দৈর্ঘ্য, আর বৃদ্ধি করছে 50%, মানে এ এর 50%, 50/100। এই দেখো এটা কাটাকাটি করো, 5 দিয়ে 10, তাহলে এটা আমাদের চলে আসবে এ প্লাস a/2। এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করবা, এই যে 2a আর a, এই দেখো 2, এটা 2a হয়ে যাবে, আর 2 2 মিলে গেছে বলে এ নেমে যাবে। তাহলে এখানে দেখো আমরা পেয়ে গেলাম 3a/2। ওকে, তাহলে এখন আমাদের দেখো এই যে ধারের দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম 3a/2। তাহলে এবার লক্ষ্য করো, যদি 3a/2 ধারের দৈর্ঘ্য হয় এখন, তাহলে এখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6 ইন্টু ধারের স্কোয়ার, ধারের দৈর্ঘ্যের স্কোয়ার, এই যে, তাহলে 6 ইন্টু এটা হবে আমাদের 9a²/4। তাহলে একটু কাটাকাটি করি আমরা, এই যে 2 দিয়ে করি, 2 3 6, 2 দিয়ে 4, তাহলে আমরা এটা পাবো 9 3 27 a²/2। দেখো তাহলে এখন কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলটা এটা দাঁড়িয়ে গেল। এবার দেখো আগের চেয়ে ক্ষেত্রফলটা কিন্তু বেড়েছে, তাই না? তাহলে ধারের দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফলে বৃদ্ধি পাবে। তাহলে কতটা বৃদ্ধি হয়েছে, তা বৃদ্ধি হয়েছে কতটা, এই যে বড়টা থেকে আগের যেটা ছোটটা ওটা বাদ দিয়ে দাও। দেখো এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করো, 27 a² নেমে যাবে, এটা 6 দিয়ে 12 a²। আর এখানে বিয়োগটা করো, এখানে দেখো 2 কত হলো 7, এটা আমাদের 5 দিলে, আর 1 কত হলো 2, এটা 1 দিলে, 15 a²/2। দেখো এটা এতটা আমাদের বৃদ্ধি পেয়েছে। আমাদের চেয়েছে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো শতকরা বৃদ্ধি পাওয়ার জন্য যেটা বৃদ্ধি পেল সেটা উপরে বসাও, আর কত থেকে বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 6a², এটা থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে 6a² নিচে দিয়ে দিবা, আর 100 দিয়ে গুণ করবা, যেহেতু শতকরা বৃদ্ধি। এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে 15a²/2। এটা নিচে আছে, এটাকে উল্টে লিখবো 6a²। এভাবে তোমরা উপরে ভগ্নাংশ রেখে নিচেরটাকে উল্টে দিবা, মানে এটাকে 1/, করতে পারবা। আর এখানে 100 আছে, আচ্ছা a² কেটে দাও। এবার আমরা দেখো এই যে 3 দিয়ে কাটাকাটি করি, 3 2 6, আর 3 5 15। আচ্ছা 2 আর 100 করে এটা 50, আর এটা আবার 2 আর 50, এটা 50 আছে, 2 50, এটা হয়ে যাবে 25। তাহলে আমাদের রয়ে গেলো, দেখো এখানে 5, এখানে রয়ে গেল 25, 25 পাশে গুণ করলে তোমরা পেয়ে যাবা 125%। তা দেখো ঘনকের ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করে, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফলটা শতকরা কিন্তু বৃদ্ধি পাচ্ছে 125%। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আমরা চলে আসবো 4-11 নম্বর প্রশ্নে। 4
4-11 দেখো কি বলছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে আয়তনের অনুপাত, তাহলে গোলকের আয়তনের সূত্র কি জানি? 4/3, 3 আমাদের আছে, 4/3 পাই R1, দুটি গোলক, প্রথম গোলকের ব্যাসার্ধ R1 নিলাম, R1 কিউব, আর এখানে বাই করে দিলাম অনুপাত যেহেতু বলেছে। দ্বিতীয় গোলক 4/3, দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই R2 কিউব, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 নিয়ে নিলাম। তাহলে এই যে আমাদের দুটি গোলকের আয়তনের অনুপাত, বাই করলেও তোমরা অনুপাত করতে পারবা। তাহলে এখানে বাই করেছি, তাহলে অনুপাতটাকে এই যে 1:8 কে এখানে বাই করে নাও, 1/8, এখানে 4/3 কেটে দাও, পাই কেটে দাও। তাহলে এখানে এই যে R1 কিউব বাই R2 কিউব আছে, এটাকে তোমরা R1 বাই R2 করে হোল কিউব করে দাও, আর 1/8 কে 1/2 করে হোল কিউব করে দাও। তাহলে এখানে পাওয়ার পর সমান, তাহলে মূল সংখ্যা সমান R1 বাই R2 সমান সমান 1/2 পেয়ে গেলাম। এবার আমাদের যে বের করতে বলেছে দেখো, তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতল, প্রথম গোলক 4 পাই R1 স্কোয়ার ইজ টু 4 পাই, দ্বিতীয় গোলক 4 পাই R2 স্কোয়ার। এই যে আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। আচ্ছা, এটাকে আমরা কি করব? এটাকে আমরা R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার করতে পারবো। এই যে 4 পাই তোমরা কেটে দিতে পারবা। তাহলে এখানে এটাকে R1 স্কোয়ার আর R2 স্কোয়ার করে দিলাম, বাই করে দিলাম। এটাকে আমি R1 বাই R2 করে তার হোল স্কোয়ার করে দেবো। যেহেতু R1 বাই R2 মানটা বের করে রেখেছি, তবে আমরা এখানে 1/2 করে R1 বাই R2 মানটা বসালাম 1/2 হোল স্কোয়ার। 1-এর স্কোয়ারে 1, 2-এর স্কোয়ার তোমরা 4 পেয়ে যাবা। তাহলে এটাকে 1:4 লিখতে পারবা। এই যে, তাহলে দেখো পেয়ে গেলাম তাদের বক্রতলের যে অনুপাতটা চেয়েছিল, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলটা এখানে দেয়নি, যাই হোক বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা আমরা পেয়ে গেলাম কত? 1:4 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্নে, 4-12 নম্বর প্রশ্ন। তো আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। আমাদের এই যে সেট 5, তোমাদের পেজ নাম্বার যে 391 পেজের যে আমরা সেটটা শুরু করেছি, আমাদের আজকে 1 থেকে 4 অবধি MCQ ACQ অঙ্কগুলো করে দিলাম। পরের যে পার্ট 2 ক্লাস আসবে, এই 392 পাতায় পার্ট 2 ক্লাস তোমরা পেয়ে যাবা, 5 থেকে বড় প্রশ্নগুলো, এরপরেই ক্লাসটা তোমরা পাবা। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো চলো আমরা দেখে নেব আজকের শেষের প্রশ্নটা। তাহলে এখানে আমাদের কি বলেছে, একটি পরিসংখ্যান বিভাজনের গড় দেওয়া আছে, আর সামেশন FI x এর মান দেওয়া আছে, সামেশন FI দেওয়া আছে, কে এর মানটা বের করতে বলেছে। দেখো পরিসংখ্যান বিভাজন গড় যেটা, তার সূত্রটা কি? পরিসংখ্যান বিভাজনের গড়ের যে সূত্রটা, সামেশন FI xi বাই সামেশন FI, এটা কি বলা হয়? পরিসংখ্যান বিভাজনের গড়, গড় মান হচ্ছে এটা, গড়ের সূত্র, আর এই গড়টাই বলে দিয়েছে 8.1। চলো এদের মানগুলো বসাবো। সামেশন FI x এর মান আছে 132 প্লাস 5k আছে, বাই সামেশন FI আছে 20 আর 8.1। আচ্ছা, এবার আমরা বর্গগুণ করে নিই। 20 দিয়ে গুণ করবা, এই যে একটা শূন্য, দেখো এখানে একটা শূন্য আর একটার পর দশমিক, তাহলে আমাদের দশমিকও শেষ, শূন্য শেষ, আমার শুধু 2 দিয়ে গুণ হবে। এভাবে তোমরা কিন্তু দশমিকের গুণ করতে পারবা, একটা শূন্য আর একটার পর দশমিক, দশমিকও ভ্যানিস, শূন্যও ভ্যানিস। তাহলে এখানে গুণ করে পেয়ে যাবা 162 পেয়ে যাবা। তাহলে 5k সমান সমান 162 থেকে 132 বিয়োগ করবা, এটা 30 পাবা, 5 6 30। কে এর মানটা যে বের করতে বলেছিল, দেখো আমরা 6 পেয়ে গেলাম। এই যে কে এর মান 6 আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমাদের কোনো প্রশ্ন যদি সমস্যা হয়, কোনো ডাউট মনে হয়, যদি বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। যে অঙ্কটার সমস্যা হবে সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা। তোমাদের কমেন্টে আসা অঙ্কগুলো আমি পরবর্তীতে আরও ভালো করে বুঝিয়ে দেবো, কারণ অনেক অঙ্ক রিপিট আসছে, আমি বুঝতে পারবো তোমাদের কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে। ঠিক আছে, পরবর্তী ক্লাসটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা। তোমরা সবাই ভালো থেকো।